তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আমার স্কুলেও দেওয়া হয়েছে, তোমাদের স্কুলেও নিশ্চয়ই দেওয়া হবে এবং স্কুল খুললে সেটা জমা নেওয়া হবে। সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর উত্তর আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখে নাও এবং ধীরে ধীরে ব্যাপারটা বুঝে নিয়ে তুমি লিখে নাও। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক শ্রেণী নবম, বিষয় ভূগোল। যদিও আমি এটা সবুজ কালিতে লিখেছি, তোমরা প্রথমটা সবুজ কালিতে লিখবে না, তোমরা লাল আর সবুজ কালি বাদ দিয়ে লিখবে। এবার চলে আসি কি বলা হয়েছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নেতে। প্রশ্নে দেখো তিনটে দিয়েছে, অর্থাৎ তিনবার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর জমা দিতে হবে বা 3 ধাপে দিয়েছে। আমি তোমাদেরকে আজকে ফার্স্ট পার্টটা করে দিলাম, তারপরে ভিডিওতে দেখো সেকেন্ড পার্ট এবং তারপরে ভিডিওতে থার্ড পার্ট। 3টে পার্টেরই আমি উত্তর করে দেব। প্রথম পার্টের প্রশ্ন দিয়েছে, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের অবস্থান বক্তব্যটির যথাযথ কী করো বিচার করো। 1 নম্বর একটা প্রশ্ন। 2, চিত্রসহ দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংঘটন বর্ণনা করো। 3, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 4, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। এই 4টে প্রশ্নের উত্তরই আমি তোমাদেরকে লিখে দিয়েছি, সুন্দর করে ছবিও এঁকে দিয়েছি, দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। প্রথম প্রশ্ন দেখো, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল বক্তব্যটির যথার্থতা বিচার করো। সৌরজগতের ছোট বড় একাধিক গ্রহ থাকলেও একমাত্র পৃথিবীতেই কি আছে না, জীবের অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীতে বিভিন্ন অনুকূল পরিবেশগত কারণে মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বিকাশ লাভ করেছে। পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে ওঠার কারণ কি, অর্থাৎ পৃথিবীতে মানুষ কেন বাস করে সেটাই তার প্রশ্ন, এবং পৃথিবীতেই একমাত্র প্রাণের উদ্ভব হয়েছে কেন সেটাও একটা প্রশ্ন। এবং পৃথিবীতে জীবকুল যে থাকতে পারে তার পর্যাপ্ত কিছু কারণ তো থাকবে, সেই কারণগুলো কি কি। 1 না, সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যা এবং যা টেম্পারেচার সেটা জীবকুল বেঁচে থাকার পক্ষে অনুকূল। দেখো, সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে রয়েছে যে ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সি, যা জীবকুলে বেঁচে থাকার সহায়ক। সূর্যের যারা কাছের গ্রহগুলো আছে যেমন বুধ, সেখানে এত টেম্পারেচার বেশি, সেই যে সূর্যের কাছের গ্রহগুলির গড় তাপমাত্রা 500 ডিগ্রি সি এবং তার বেশিও হয়। আবার দূরের গ্রহগুলির গড় উষ্ণতা কি হয় না, মাইনাস হয়ে যায় হিমাঙ্কের, অর্থাৎ -200 ডিগ্রি সি এর নিচে, অর্থাৎ 200 ডিগ্রি সি মাইনাস হয়ে যায়। তাই সূর্যের কাছের গ্রহগুলিতে যেমন বুধ শুক্র খুব বেশি উষ্ণতা এবং দূরের গ্রহগুলিতে যেমন বৃহস্পতি শনি প্রভৃতি উষ্ণতা খুবই কম হওয়ায় প্রাণের বিকাশ সেখানে ঘটেনি। 3, প্রয়োজনীয় জলের প্রাচুর্য। জলের অপর নাম জীবন। পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% জলভাগ দ্বারা আবৃত। সমস্ত জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জলের প্রাচুর্য থাকায় পৃথিবীতে জীবের বিকাশ ঘটেছে। আবার জল যেমন জলচক্রে অংশগ্রহণ করে, তেমনি বড় বড় মহাসমুদ্রগুলোর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। অন্য গ্রহগুলিতে যেমন শুক্র গ্রহে জলের সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, পৃথিবীকে জলগ্রহ বা নীল গ্রহ বলা হয়। বায়ুমণ্ডল। সমগ্র পৃথিবীকে বেষ্টন করে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত বায়ুমণ্ডল আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস ছাড়াও প্রাণীর শ্বাসকার্য চালার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং উদ্ভিদের সালোকসংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড উপস্থিত আছে বায়ুমণ্ডলে। নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে আর কার্বন ডাই অক্সাইড আছে, এছাড়াও আরও গ্যাস আছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে। অপরদিকে অন্যান্য গ্রহের, বিশেষত বহির্ভাগের গ্রহগুলির বায়ুমণ্ডল অনেক ঘন। এই গ্রহগুলির বায়ুমণ্ডল হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া, মিথেন দিয়ে তৈরি হয়েছে। নেক্সট চলে আসি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি বলা হয়েছে, পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব 5.5 গ্রাম।
যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র 0.75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। নেক্সট দেখো ভূত্বক ও শিলামণ্ডল। পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য। সবুজ উদ্ভিদ এই মাটির উপরে জন্মায় ও খাদ্য তৈরি করে। এই খাদ্যের উপরেই মানুষ ও অন্যান্য প্রাণী নির্ভরশীল, অর্থাৎ খাদ্য শৃঙ্খল দ্বারা। তাই বলা যায় এই উপাদানগুলি সমগ্র জীবজগতে খাদ্যের যোগান সুনিশ্চিত করে। 6 নম্বর পয়েন্ট দেখো বিভিন্ন মণ্ডলের অন্তঃসম্পর্ক। শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলেই পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণীজগৎ নিয়ে জীবমণ্ডলগুলির প্রভাবেই পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। বেঁচে থাকার সকল রসদ একমাত্র পৃথিবীতে রয়েছে। উপরের আলোচনা থেকে সহজেই বোঝা যায় পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে অনুকূল পরিবেশের জন্য প্রাণের অস্তিত্ব রয়েছে। এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। তারপরে দেখে নাও পরবর্তী প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর, চিত্রসহ দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংঘটন কিভাবে হয় তার বর্ণনা করো। দেখো কি বলা হয়েছে, উত্তরটা দেখে নাও। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুটি দিন ছাড়া বছরের বাকি দিনগুলিতে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার পথটি উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার কক্ষপথের বিভিন্ন অংশে পৃথিবীর অবস্থান, সূর্য থেকে দূরত্বের তারতম্য এবং পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে সর্বদা 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থানের জন্য ভূপৃষ্ঠে দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। কিভাবে হয়, কোন তারিখে কি হয় একবার আলোচনা করে দিয়েছি, লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 21শে জুন কর্কট সংক্রান্তি। উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন ছোট, রাত বড়। 21শে জুন তারিখে পরিক্রমণকালে পৃথিবী কক্ষপথের এমন এক অবস্থানে আসে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীতে হেলে থাকে। ছায়াবৃত্ত ওই সময় অক্ষরেখার সাথে তির্যকভাবে থাকে, ফলে নিরক্ষরেখা থেকে উত্তরে ক্রমশ দিন বড়, রাত ছোট এবং দক্ষিণে উল্টোটা হয়, অর্থাৎ দক্ষিণে দিন ছোট ও রাত বড় হয়। এই সময় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় নিরক্ষরেখায় 66.5 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখায় 90 ডিগ্রি, মকরক্রান্তি রেখায় 43 ডিগ্রি, সুমেরু বৃত্তে 47 ডিগ্রি, কুমেরু বৃত্তে 16.5 ডিগ্রি। উত্তর মেরু সংলগ্ন অঞ্চলে এই সময় নিশীথ সূর্য বিরাজ করে, অর্থাৎ রাতের বেলা সূর্য দেখা যায়। 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ সীমা বলে এটিকে কি বলা হয় না কর্কট সংক্রান্তি বলা হয়। 21শে জুনের পর সূর্যের আবার ধীরে ধীরে দক্ষিণায়ন শুরু হয়। এরপর তোমরা কি করবে, এই চিত্রটা দিয়ে দেবে। চিত্রটা প্রয়োজনে তুমি স্ক্রিনশট নিয়ে নাও। দেখো চিত্রটা যথেষ্ট সুন্দর করে আঁকা হয়েছে, আশা করি তোমার এটা কাজে লাগবে। নেক্সট দেখো কি বলা হয়েছে, এখানে তুমি একটা সূর্য কথাটা লিখে দিতে পারো, এটা সূর্য। খুব সুন্দর করে ছবিটা আঁকা হয়েছে, তুমি স্ক্রিনশট নিয়েও দেখে নাও, ধীরে ধীরে পরে এঁকে নেবে। নেক্সট দেখো 23শে সেপ্টেম্বর বা জলবিষুব, উভয় গোলার্ধে দিন ও রাত্রির দৈর্ঘ্যের সমান। পরিক্রমণকালে 23শে সেপ্টেম্বর পৃথিবী কক্ষপথের এমন এক স্থানে আসে যখন উত্তর গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে থাকে এবং ছায়াবৃত্ত উলম্বভাবে অবস্থান করে, অর্থাৎ ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। এই দিন সারা পৃথিবী জুড়ে দিন ও রাত্রির দৈর্ঘ্যের কি হয় না দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ বিষুব কথার অর্থ হলো দিন রাত্রি সমান। 23 সেপ্টেম্বর হলো জলবিষুব বা শরৎ বিষুব, এটাকে শরৎকালীন বিষুব বলা হয়। ওই দিন সূর্যরশ্মির পতনের কোণ হয় নিরক্ষরেখায় 90 ডিগ্রি, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় 66 ডিগ্রি এবং সুমেরু ও কুমেরু বৃত্তে 23.5 ডিগ্রি। এরপর তুমি কি করবে, এই দেখো আমি একটি ছবি এঁকে দিয়েছি, এই ছবিটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, প্রয়োজনে ধীরে ধীরে ছবিটা সুন্দর করে এঁকে নেবে। আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট, 22শে ডিসেম্বর
মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধে 22শে ডিসেম্বর কি হয়? দিন ছোট হয়, রাত বড় হয়। দক্ষিণ গোলার্ধে উল্টো, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়। নেক্সট কি আছে পয়েন্টের বিশ্লেষণ দেখে নাও। পরিক্রমণকালে পৃথিবী কক্ষপথের এমন এক স্থানে আসে যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে এবং উত্তর গোলার্ধ সূর্যের বিপরীতে হেলে থাকে এবং ছায়াবৃত্ত অক্ষরেখার সঙ্গে তির্যকভাবে অবস্থান করে। এই দিন নিরক্ষরেখা থেকে দক্ষিণে ক্রমশ দিন বড় ও রাত ছোট হয় এবং উত্তরে দিন ছোট রাত বড় হয়। 22শে ডিসেম্বর সূর্যরশ্মির সর্বাধিক পতন হয় মকরক্রান্তি রেখায় 90 ডিগ্রি, নিরক্ষরেখায় 66 ডিগ্রি, কটকক্রান্তি রেখায় 43 ডিগ্রি, সুমেরুবৃত্ত রেখায় 47 ডিগ্রি এবং কুমেরুবৃত্ত রেখায় 23.5 ডিগ্রি। 22শে ডিসেম্বর সূর্যের শেষ সীমা বলে এটিকে মকর সংক্রান্তি বলা হয়। 22শে ডিসেম্বরের পর সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এরপরে এই পয়েন্টের ছবিটা কিভাবে দেবে দেখে নাও। ছবিটা ধীরে ধীরে দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজনে তুমি স্ক্রিনশট তুলে নাও, তোমার যথেষ্ট কাজে লাগবে। এইভাবে তুমি ছবিটা এঁকে তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরটা করবে। 4 নম্বর পয়েন্ট দেখো, 21শে মার্চ মহাবিষুব। উত্তর গোলার্ধের দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান। পরিক্রমণকালে কক্ষপথে 21শে মার্চে পৃথিবীর অবস্থান 23শে সেপ্টেম্বরের মতোই হয়, অর্থাৎ সমগ্র পৃথিবী সূর্য থেকে সমদূরত্বে থাকে বলে সর্বত্র 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। ওই দিনটিকে বলা হয় মহাবিষুব। ছবি কেমন দেবে দেখে নাও ধীরে ধীরে। ছবিটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ছবিটা প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, নিয়ে তুমি এটার উত্তর করে ফেলো। আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। দেখো, প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য, আমি পার্থক্যটা লিখে দিয়েছি, তুমি ধীরে ধীরে দেখে নাও। প্রথমে দেখো সংজ্ঞা। পৃথিবীতে জ্ঞাতব্য যে সকল শক্তি সম্পদ দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে তাদের প্রচলিত শক্তি বলে, আর পৃথিবীতে যে সকল শক্তি ব্যবহার বর্তমানে বিশেষ না হলেও ভবিষ্যতে এটি মাত্রাধিক ব্যবহৃত হবে তাদের অপ্রচলিত শক্তি বলে। যেমন প্রচলিত শক্তির উদাহরণ কয়লা, খনিজ তেল ইত্যাদি। এদিকে দেখো জোয়ার ভাটা, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। নেক্সট হচ্ছে ব্যবহার। পৃথিবীর সকল দেশেই এই শক্তিগুলি অর্থাৎ প্রচলিত শক্তিগুলি ব্যবহার করা হয়। এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় বলে এর বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। ওদিকে দেখো কারিগরি বিদ্যায় উন্নত দেশগুলিতে এর ব্যবহার বেশি। এই শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় না বলে এর বাণিজ্যিক গুরুত্ব কম। 3 নম্বর দেখো উৎপাদন ব্যয়। এই শক্তির উৎপাদন ব্যয় বেশি, এই শক্তির উৎপাদন ব্যয় কম। নেক্সট দেখো পরিবেশ দূষণ। জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে। প্রচলিত শক্তি গেল ওদিকটা দেখো অপ্রচলিত শক্তির ব্যবহারের পরিবেশ দূষণ ঘটে না। নেক্সট পয়েন্ট হচ্ছে সঞ্চয়। এই শক্তি উৎসগুলির জলবিদ্যুৎ ছাড়া এর ভাণ্ডার নির্দিষ্ট। এদিকে দেখো অপ্রচলিত শক্তিগুলির উৎস ভাণ্ডার অফুরন্ত, অর্থাৎ শেষ হবে না কোনো দিন। নেক্সট হচ্ছে প্রযুক্তি। এই শক্তি ব্যবহারে প্রযুক্তি সহজলভ্য। অপ্রচলিত শক্তি বলতে অপ্রচলিত বলে ব্যবহারের প্রযুক্তি সহজলভ্য নয়। নেক্সট দেখো বন্টন। প্রচলিত শক্তি সব দেশে সমানভাবে পাওয়া যায় না, 2-1টি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দেশে এই শক্তি পাওয়া যায়, অর্থাৎ অপ্রচলিত শক্তি সব দেশেই পাওয়া যায়। দুর্ঘটনার সম্ভাবনা। প্রচলিত শক্তি উৎপাদনের সময় দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, অপ্রচলিত শক্তি উৎপাদনের সময় দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে তুলনায়। এই গেল তোমাদের প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির পার্থক্য। নেক্সট প্রশ্ন, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। প্রকৃতিতে গচ্ছিত সম্পদের ভাণ্ডার সীমিত। বেহিসাবি সম্পদ ব্যবহারের কারণে এই সকল সম্পদ ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছে, অতএব সম্পদ সংরক্ষণ একান্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের উপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারকে সম্পদ সংরক্ষণ বলে। সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি হল: 1. ব্যবহারের বাহুল্য হ্রাস। অতিমাত্রায় সম্পদ ব্যবহার না করে প্রয়োজন অনুসারে সম্পদ উৎপাদন ও ব্যবহার করতে হবে। 2. অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার।
কোনো সম্পদ যে বিশেষ প্রয়োজন মেটায় তার জন্যেই ব্যবহার প্রয়োজন, যেমন খনিজ তেল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার না করে পরিবহন ও পেট্রো রসায়ন শিল্পে ব্যবহার করা দরকার। নেক্সট দেখো, অপচয় রোধ করা ও বিজ্ঞানসম্মত ব্যবহার। সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ সম্ভব হবে। 4 নম্বর পয়েন্ট দেখো, পরিবর্ত দ্রব্যের ব্যবহার। প্রয়োজনে গচ্ছিত সম্পদের ব্যবহার কমিয়ে প্রবহমান সম্পদের ব্যবহার বাড়ালে সম্পদ সংরক্ষণ সম্ভব, যেমন বিদ্যুৎ উৎপাদনে কয়লা খনিজ তেলের ব্যবহার কমিয়ে জলবিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ালে কয়লা খনিজ তেলের সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধ সম্ভব। নেক্সট হচ্ছে 5, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদের কার্যকারিতা বাড়ানো যায়। প্রযুক্তির উন্নতির কারণেই মোটর গাড়ির মাইলেজ বাড়ছে। নেক্সট, পুনরাবর্তন। নতুন সম্পদ সৃষ্টির মাধ্যমে একাধিকবার একই সম্পদ ব্যবহারে সম্পদ সংরক্ষণ হয়, যেমন পুরনো কাগজ লোহার ছোঁয়াট থেকে আবার নতুন দ্রব্য প্রস্তুত করা যায়। নেক্সট হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সকল শ্রেণীর মানুষের মধ্যে সম্পদ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ সচেতন থাকলে মানুষ সম্পদকে বেশি সংরক্ষণ করবে। দেশীয় ও আন্তর্জাতিক আইন প্রণয়ন। প্রতিটি দেশে ও আন্তর্জাতিক স্তরে সম্পদ সংরক্ষণের জন্য সুস্পষ্ট নীতি ও আইন প্রণয়ন করা দরকার। এই হলো নবম শ্রেণীর ভূগোলের পার্ট 1 তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার উত্তরগুলো। এরপরে আমি তোমাদের পার্ট 2 এবং পার্ট 3-র উত্তর করে দেবো। একই সঙ্গে অন্যান্য বিষয়েরও আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আসবো। যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমার বন্ধুও যাতে করতে পারে তাই বন্ধুর কাছে তুমি শেয়ার করে দাও। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।